আমরা গাড়ি করে যাচ্ছিলাম। রেজিনাল্ড বাড়ির কাছে গাড়ি না থামিয়ে বাগানের একটা পাশে গাড়ি দাঁড় করালো। সেখানে খানিকটা জায়গা জুড়ে পুড়ে যাবার মতো কালো একটা দাগ। এই জায়গাটা বাড়ি আর সেই বিরাট ওক গাছটার মাঝামাঝি। আমি খুশি হলাম। তদন্ত বেশ ভালোভাবেই এগোচ্ছে। রেজিনাল্ডকে বললাম, আচ্ছা, গাছটা কত উঁচু ছিল সেটা বোধহয় জানা যাবে না? হ্যাঁ, গাছটা 64 ফিট লম্বা ছিল। আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম রেজিনাল্ডকে, তুমি কি করে জানলে? আমার মাস্টার মশাই আমাকে যখনই ট্রিগনোমেট্রি শেখাতেন তখন তিনি সবসময় উচ্চতা মানে কত জিনিস কত উঁচু এবং সেটা কি করে মাপতে হয় তা শেখাতেন। আমি তাই খুব অল্প বয়সে এই অঞ্চলের যত গাছ আছে সেগুলো কত উঁচু তা কষে বের করেছিলাম। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অফ মাসগ্রেভ রিচুয়াল অবলম্বনে মাসগ্রেভদের অনুষ্ঠান। গল্পের মূল ভূমিকায় বক্তা অর্থাৎ ওয়াটসন, শার্লক হোমস, রেজিনাল্ড মাসগ্রেভ, ব্র্যান্টন প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প মাসগ্রেভদের অনুষ্ঠান। সঙ্গে থাকুন। আমার বন্ধু শার্লক হোমসের স্বভাবের একটা দিক আমি কিছুতেই বুঝতে পারি না। তার ভাবনা চিন্তায় কোথাও এতটুকু অস্পষ্টতা বা গোলমাল নেই। তার মতো নিখুঁত গাণিতিক মন আর দ্বিতীয় কোনো মানুষের আছে বলে আমার বিশ্বাস হয় না। জামা কাপড়ে তার কোনো বাবু আনা নেই বটে, তবে সে ছিমছাম পোশাক পরতেই ভালোবাসে। কিন্তু উল্টো দিকে সে অত্যন্ত এলোমেলো অগোছালো স্বভাবের মানুষ। তার সঙ্গে এক ঘরে যে বাস করবে তার মাথা খারাপ হয়ে যাওয়া কিছু অসম্ভব নয়। এর থেকে কেউ যেন মনে না করেন যে আমি খুব সেজেগুজে ফিটফাট থাকতে ভালোবাসি। আফগানিস্তানে যুদ্ধে ডাক্তার হিসেবে আমাকে প্রায় ভবঘুরের মতো ঘুরতে হয়, আর তার ফলে আমার নিজের স্বভাবেও খানিকটা ছন্নছাড়া ভাব এসে গিয়েছিল। যদিও জানি ডাক্তারের স্বভাবে এ ধরনের দোষ থাকা উচিত নয়, কিন্তু হোমসের সঙ্গে তুলনা করলে আমাকে বেশ পরিষ্কার গোজদার লোকই বলবে। বিশেষ করে যদি দেখি যে কোনো লোক কয়লার ঝুড়িতে তার সিগার রেখে দিয়েছে, কিংবা চটির পা গলাবার জায়গায় পাইপের তামাক রেখেছে, কিংবা চিঠিপত্র একটা বড় ছুরি দিয়ে কাঠের আলমারির গায়ে আটকে রেখেছে, তখন সত্যি আমার মনে হয় যে আমার অনেক গুণ আছে। আমার ধারণা পিস্তল বা রিভলভারের টিপ ঠিক করতে হলে খোলা জায়গায় গিয়েই প্র্যাকটিস করাই উচিত। কিন্তু এক একদিন হোমসের অদ্ভুত খেয়াল চাপতো। সে ঘরের মধ্যে তার বসবার চেয়ারটা দেয়ালের কাছে সরিয়ে নিয়ে এক বাক্স কার্তুজ আর পিস্তলটা নিয়ে বসে উল্টো দিকের দেওয়ালে পিস্তলের গুলি ছুঁড়ে ছুঁড়ে একজন সাচ্চা দেশপ্রেমিকের মতো ভিআর খোদাই করত। আমার মনে হতো যে এরকম করায় আমাদের ঘরের সৌন্দর্য বাড়তো না, বা ঘরের আবহাওয়া বারুদের গন্ধে কিছু মনোরম হয়ে উঠত না। আমাদের ঘরের চারদিকে নানা ধরনের রাসায়নিক দ্রব্য, কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়ানো টুকরো টাকরা সামগ্রী সবসময়ই ছড়ানো থাকে। তার ফলে হয় কি, মাখন রাখবার জায়গায় মাখন ছাড়া অন্য যে কোনো জিনিসই পাওয়া যায়। আর সবচেয়ে মুশকিল হচ্ছে হোমসের কাগজপত্র নিয়ে। কোনো কাগজেই, বিশেষত সে কাগজ যদি কোনো অপরাধের ঘটনার সঙ্গে জড়ানো থাকে, তো সে কাগজ হোমস কিছুতেই নষ্ট করতে চায় না। তার ফলে প্রায় পাহাড় প্রমাণ কাগজ আমাদের ঘরে জমা হয়। দু এক বছর অন্তর কোনোদিন খেয়াল হলে হোমস ঘরের কাগজপত্র ঠিকঠাক করে রাখতো। আমি হয়তো এর আগে অন্য কোথাও হোমসের স্বভাবের আর একটা দিকের কথা লিখেছি। সেটা হচ্ছে এই যে হোমস যখন কোনো কাজ করত, তখন তাকে দেখে মনে হতো না সে ক্লান্তি কাকে বলে তা জানে বলে। তখন সে খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম সব একদম ভুলে যেত। কিন্তু এক এক সময় তার যে কি হতো, তখন সে চুপচাপ সোফায় বসে বই পড়তো, না হয় বেহালা বাজাতো, মাঝে মাঝে আবার শুধুই চুপ করে বসে থাকতো। আর এই জন্যে মাসের পর মাস ঘরের মধ্যে কাগজ জমে জমে পা ফেলবার আর জায়গা থাকতো না। কিন্তু সমস্যাটা হলো এই যে হোমসের মত না নিয়ে এই কাগজপত্র আবার সরানো যায় না। শীতকাল, আগুনের ধারে আমরা বসেছিলাম।
একটু আগে হোমস তার টুকরো খবরের খাতায় কাগজের কাটিং গঁদ লাগিয়ে জোড়া শেষ করেছে। আমি সাহস করে বললাম, যদি কাগজপত্রগুলো একটু গুছিয়ে ফেলো তাহলে তো ঘরটা বসবাসযোগ্য হয়, কি বলো হোমস? হোমস আমার কথায় না বলতে পারল না। খুব দুঃখিত মুখ করে সে উঠে গেল। তারপর তার শোবার ঘর থেকে একটা টিনের বাক্স টানতে টানতে নিয়ে এলো। বাক্সটা ঘরের মাঝখানে রেখে হোমস উবু হয়ে বসে বাক্সর ঢাকনাটা খুলে ফেলল। দেখলাম বাক্সটার 2/3 ভাগ কাগজে বোঝাই, বান্ডিল করে সব লাল ফিতে দিয়ে বাঁধা। ওয়াটসন, আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হোমস বলল, এর মধ্যে তোমার লেখার অনেক মশলা আছে। বাক্সে কি আছে জানলে তুমি আমাকে সেগুলোই বের করতে বলতে, এই কাগজপত্রগুলো ঢুকিয়ে দিতে বলতে না। আমি বললাম, এই সব তোমার রহস্য সমাধানের কাগজপত্র তো? আমি কতদিন ভেবেছি এইসব তদন্তের নোটস যদি আমার কাছে থাকতো কি ভালোই না হতো। হ্যাঁ বন্ধু, এই কেসগুলো যখন আমার হাতে এসেছিল তখন আমার জীবনীকারের সঙ্গে তো পরিচয় হয়নি। ভেবো না যে সব রহস্যেরই আমি ফায়সালা করতে পেরেছিলাম। এর মধ্যে টার্লাটন খুনের ব্যাপারটা আছে, ভ্যামবেরি মদওয়ালার কেসটাও আছে, সেই বৃদ্ধা রুশ মহিলাটাকে নিয়ে যে কাণ্ড হয়েছিল সেটাও আছে, আর রিকোলেত্তি আর তার জাহাবাজ স্ত্রীর ব্যাপারটা। আহ, আর একটা বেশ জমাটি রহস্যভেদ বলতে পারো। হোমস বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে তলা থেকে একটা কাঠের বাক্স বের করলো। সাধারণ একটা বাক্স, ছেলেদের খেলনা রাখার বাক্স যেরকম হয় ঠিক সেই রকম। ঢাকনাটা ঠেলে খুলতে হয়। বাক্সটার ভেতর থেকে হোমস একটা ভাঁজ করা কাগজ, একটা পুরনো ধরনের পেতলের চাবি, একটা লম্বা সুতো জড়ানো কাঠের গোঁজ আর দাগ ধরা 3টে রেকাবি বের করলো। হোমস হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এগুলো সম্বন্ধে তোমার কি মনে হয়? অদ্ভুত ধরনের জিনিস। হুম, খুবই অদ্ভুত ধরনের জিনিস। আর এই জিনিসগুলোর সঙ্গে যে কাহিনী জড়িয়ে রয়েছে সেটা কিন্তু আরো অদ্ভুত। এই জিনিসগুলোর মধ্যে ইতিহাস লুকিয়ে আছে বলো? বরং এই জিনিসগুলো ইতিহাসেরই অংশ, এটাই বলা সঙ্গত। কি বলতে চাইছো তুমি? হোমস জিনিসগুলো একটা একটা করে তুলে টেবিলের একধারে রেখে দিল। তারপর নিজের চেয়ারে গিয়ে বসলো। তাকে দেখে মনে হলো যে কোনো কারণেই হোক সে খুব খুশি হয়েছে। মাসগ্রেভদের ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে যে রহস্য গড়ে উঠেছিল, এই জিনিসগুলো সেই রহস্যভেদের সূত্র বলতে পারো। মাসগ্রেভদের এই ব্যাপারটার কথা হোমস আগে আমাকে দু একবার বলেছে, কিন্তু সব কথা খুলে কখনো বলেনি। মাসগ্রেভদের কথা তোমার কাছে আগে আমি শুনেছি, কিন্তু ব্যাপারটা যদি তুমি আমাকে খুলে বলো তো ভালো হয়। কি বলছো হে? কাগজপত্র এরকম নোংরা ভাবে ঘরময় ছড়ানো থাকবে? তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার ইচ্ছেটা দেখছি খুব জোরালো নয়। যাই হোক, তুমি যদি এই কেসের কথা লেখো তো ভালোই হয়। এই মামলাটায় এমন অনেকগুলো পয়েন্ট আছে যা আমি নিজে কোনো কেসে পাইনি আর কোথাও পড়িওনি। আমি যেসব ছোট ছোট রহস্য সমাধান করেছি সেগুলোর কথা যদি লেখো তাহলে এই ঘটনার কথা লেখা উচিত। গ্লোরিয়া স্কট জাহাজটার কথা তোমার মনে আছে নিশ্চয়ই। সেই হতভাগ্য ভদ্রলোকটি যিনি আমাকে আমার বিশ্লেষণ করবার ক্ষমতাকে গোয়েন্দাগিরির কাজে লাগাবার কথা প্রথম বলেছিলেন, তার কথা তো তোমাকে বলেছি। এখন তো আমার নাম হয়েছে, খাতির হয়েছে। সাধারণ লোকই বলো আর পুলিশই বলো, যখন কোনো রহস্যের কোনো কুল পায় না তখন আমার কাছে সবাই ছুটে আসে। এক হিসেবে বলতে পারো ন্যায় বিচার না পাওয়ার শেষ ভরসাই আমি। এটা পুলিশও জানে, সাধারণ লোকও জানে। তোমার সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল সে কথা তো তুমি স্টাডি ইন স্কারলেট নাম দিয়ে ছাপিয়েছ। তখন তো আমার মোটামুটি নাম ডাক হয়েই গেছে। কিন্তু গোড়ায় গোড়ায় আমাকে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আর কত ধৈর্য ধরতে হয়েছে তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি যখন প্রথম লন্ডনে আসি তখন ব্রিটিশ মিউজিয়ামের কোণে মন্টেগু স্ট্রিটে ঘর নিয়েছিলাম। সেই সময় আমি কেবল পড়ছি, বিশেষ করে বিজ্ঞানের প্রত্যেকটি শাখার সম্বন্ধে যতদূর জানা যায় তা জানতে চেষ্টা করেছি। আর কখন একটা রহস্য অনুসন্ধানের সুযোগ আসবে তার আশায় বসে থেকেছি।
দু একটা কেস যা আসতো সেগুলো সবই বন্ধু বান্ধব বা পরিচিত লোকের দৌলতে। কেননা কলেজের শেষের দিকে আমার বন্ধুরা আমার বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে বেশ উৎসাহী হয়ে উঠেছিল। আমার জীবনের ৩ নম্বর কেস হলো মাসগ্রেভদের অনুষ্ঠান রহস্য সমাধান। এই কেসের তদন্ত করতে গিয়ে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আমার নজরে পড়েছিল। এই কেসের সঠিক সমাধানের উপরে এমন কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলতে গেলে একজনের জীবন মরণের সমস্যা জড়িয়েছিল। আমার মনে হয় যে এই রহস্য ভেদ করতে পারাই আমার গোয়েন্দা জীবনের প্রথম বেশ বড় রকমের সাফল্য। রেজিনাল্ড মাসগ্রেভ আমার সঙ্গে একই কলেজে পড়তো। তার মুখ চেনা ছিল আমার। লক্ষ্য করতাম যে ক্লাসের অন্য ছাত্ররা ওকে মোটেই পছন্দ করতো না। সকলের ধারণা ছিল ও খুব অহংকারী। আমার অবশ্য মনে হতো ও খুব লাজুক ধরনের ছেলে, চট করে কারোর সঙ্গে মিশতে পারতো না, আর সেটাকে সহপাঠীরা অহংকার বলে ভুল করত। রেজিনাল্ডের চেহারাটা খুব ভালো ছিল, একেবারে রাজার মতো দেখতে। টিকোলো লম্বা নাক, বড় বড় চোখ, ব্যবহারটি ভারী সুন্দর, যেমন ভদ্র তেমনি সংযত। আসলেও আমাদের দেশের খুব প্রাচীন বংশের ছেলে। ওরা অবশ্য ওই বংশের ছোট তরফের। ১৬০০ সালের কোনো এক সময় ওরা উত্তর ইংল্যান্ডে ওদের গ্রাম ছেড়ে সাসেক্সের পশ্চিম হার্লস্টোনে চলে আসে। ওই অঞ্চলে ওদের চেয়ে পুরনো বাসিন্দা আর কেউ নেই। রেজিনাল্ডের চেহারায় আর তার চোখে মুখে পশ্চিম সাসেক্সের আবহাওয়ার ছাপ পড়েছে। ওকে দেখলেই আমার বহু পুরনো খিলান দেওয়া গম্বুজওয়ালা মোটা সোটা গড়াদে ঘেরা জমিদার বাড়ির কথাই মনে পড়ে যেত। ওর সঙ্গে মাঝে মাঝে আমার কথাবার্তা হতো। সুযোগ পেলেই ও আমার কাজের ধারা সম্বন্ধে প্রশ্ন করত। বুঝতাম যে আমার কাজের ব্যাপারে ওর কৌতূহল খুব আছে। প্রায় বছর চারেক ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন সকালবেলায় ও মন্টেগু স্ট্রিটের বাসায় এসে হাজির। দেখলাম ওর স্বভাবে আচার ব্যবহারে কোনো বদল হয়নি। পোশাক পরিচ্ছদে সেই রকমই বাবু, কথাবার্তায় সেই রকমই ধীর স্থির। মাসগ্রেভের সঙ্গে শেক হ্যান্ড করে আমি বললাম, তারপর রেজিনাল্ড, তোমার কি খবর? তুমি শুনেছ বোধহয় যে বছর দুয়েক হলো আমার বাবা মারা গেছেন। তারপর থেকে আমি হার্লস্টোনেই আছি। জমি জায়গা সবই আমাকেই দেখাশোনা করতে হয়। এখন আবার আমি জেলা পরিষদের মেম্বার হয়েছি। ভীষণ কাজের চাপ। হোমস, তোমার খবরাখবর আমার কানে আসে। আহ, তোমার অদ্ভুত পর্যবেক্ষণ, চুলচেরা বিশ্লেষণী ক্ষমতা দেখে আমরা তো তাজ্জব বনে যেতাম। শুনেছি তুমি এখন ওই ক্ষমতাকে জীবিকা করেছ। হ্যাঁ, বলতে পারো। আমি এই বুদ্ধি বেচেই খাই। বাহ, খুব ভালো হয়েছে। তোমার পরামর্শ এখন আমার বিশেষ দরকার। হার্লস্টোনে কতগুলো উদ্ভট সব ব্যাপার ঘটেছে। পুলিশ তো কোনোদিন হদিশই করতে পারেনি। অদ্ভুত ব্যাপার, মাথামুন্ডু কিছুই বুঝতে পারা যাচ্ছে না। ওয়াটসন, তুমি নিশ্চয়ই আমার তখনকার মনের অবস্থা বুঝতে পারছো। আমি দম বন্ধ করে রেজিনাল্ডের কথা শুনতে লাগলাম। মাসের পর মাস চুপচাপ বসে আছি। মনে হলো এতদিন ধরে যে ধরনের সুযোগের জন্য আমি হাপিত্যেশ করে বসে আছি, সেই সুযোগ বুঝি এলো। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল অন্যরা যে রহস্যের সমাধান করতে পারেনি সে রহস্যের সমাধান আমি করতে পারবো। এতদিন পরে আমার মনের ইচ্ছে বোধহয় পূর্ণ হতে চলেছে। আমি রেজিনাল্ডকে বললাম, হ্যাঁ, তুমি সব কথা আমাকে খুলে বলো। রেজিনাল্ড যে চেয়ারে বসেছিল সেটা আমার কাছে টেনে আনলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো, তুমি জানো বোধহয় আমি বিয়ে টিয়ে করিনি। তবে একে তো আমাদের বাড়িটা খুবই পুরনো, তার উপর বাড়িটা খুব বড়। তাই বাড়ি পরিষ্কার রাখবার জন্যে আমাকে অনেক লোকজন রাখতে হয়েছে। তাছাড়া ওখানে শিকারেরও খুব সুবিধে আছে। প্রায় শিকার করতে বন্ধু বান্ধব পরিচিত লোকেরা আসে আর আমার বাড়িতে থাকে। সব শুদ্ধ ৮ জন কাজের মেয়ে, একজন নায়েব, ২ জন আর্দালি আর একজন সাধারণ ফাই-ফরমাস খাটবার লোক আছে। এছাড়া বাগান আর আস্তাবলের জন্যে অন্য লোক আছে। এই যে লোকেদের কথা বললাম,
এদের মধ্যে সবচেয়ে বেশি দিন কাজ করেছে নায়েব। এর নাম ব্র্যান্টন। আমার বাবার আমলের লোক। ব্র্যান্টন একটা স্কুলে পড়াতো, তারপর সে চাকরি ছেড়ে দেয়। আমার বাবা তাকে চাকরি দেন। লোকটি যেমন সৎ তেমনই পরিশ্রমী। অল্প দিনের মধ্যে এমন হলো যে ব্র্যান্টনকে ছাড়া আমাদের সংসার অচল। ব্র্যান্টনকে দেখে মনে হতো ভালো বংশের ছেলে। চেহারাটিও সুন্দর। ও আমাদের বাড়িতে 20 বছরেরও বেশি কাজ করেছে। তবে ওর বয়স বেশি নয়। খুব বেশি হলে বছর 40 হবে। ও অনেকগুলো ভাষা জানে, আর হেন বাজনা নিজা বাজাতে পারে না। এরকম একজন গুণী লোক যে হ্যাডেলস্টোনের মতো জায়গায় সামান্য নায়েবের চাকরি করে খুশি থাকবে, তা ভাবা যায় না। হয়তো অলস প্রকৃতির লোক বলেই শহর থেকে দূরে ওই জায়গাটা ওর এত ভালো লেগে গিয়েছিল। যাই হোক, আমাদের বাড়িতে যারা আসে তারা সকলেই ব্র্যান্টনকে পছন্দ করে। কিন্তু ব্র্যান্টনের চরিত্রে একটা বড় দোষ আছে। সেটা হলো একটু বেশি মাত্রায় আমোদে। বুঝতেই পারছো, ওর নানা গুণের জন্যে বন্ধুর সংখ্যা গুণে শেষ করা যায় না। কিছুদিন আগে ব্র্যান্টনের স্ত্রী মারা গেছেন। হঠাৎ একদিন আমি শুনলাম সে র্যাচেল হাভেল বলে আমাদের যে কাজের মেয়েটি আছে তাকে বিয়ে করবে। তবে পরে এ সম্পর্কে আর কিছু শুনিনি। আর ওদের বিয়েও হয়নি। মেয়েটা খুব ভালো, তবে ওয়েলসের লোকেদের যা স্বভাব, র্যাচেল একটু বদরাগী। কিছুদিন আগে র্যাচেলের ব্রেন ফিভার হয়েছিল। এখন সেরে গেছে বটে, তবে চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে। ওকে দেখলে কষ্ট হয়। ইতিমধ্যে একদিন শুনলাম ব্র্যান্টন নাকি আমার জন্তু জানোয়ারের দেখাশোনা করার যে লোকটি আছে তার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এরই মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, যার ফলে ব্র্যান্টনকে বরখাস্ত করতে আমি বাধ্য হয়েছি। ব্যাপারটা যা ঘটেছে তোমাকে বলছি। ব্র্যান্ডন খুবই বুদ্ধিমান, আর এই অতি বুদ্ধি তার পতনের কারণ হয়েছে। বুদ্ধি বেশি বলে ওর জানবার আগ্রহটাও বেশি। এমনকি যেসব ব্যাপারে ওর নাক গলানোর কোনো দরকার নেই, সেসব ব্যাপারেও নাক গলাবে। তার এই অনুচিত কৌতূহল যে তাকে কত দূর বা কত নিচে নিয়ে যেতে পারে আমার ধারণায় ছিল না। আমাদের বাড়ি বেশ বড়। গত বৃহস্পতিবার রাত্রে বিছানায় শুয়ে বাসোবাস করছি, আর কিছুতেই ঘুম আসছে না। হয়েছিল কি, সেদিন রাতের খাওয়া দাওয়ার পর আমি দুধ ছাড়া কড়া 1 কাপ কফি খেয়েছিলাম, আর তাতেই ঘুম গেল চোটে। রাত 2টো অবধি চেষ্টা করেও যখন ঘুম এলো না, তখন বিছানা থেকে উঠে পড়লাম। ঘরের আলো জ্বেলে ভাবলাম সন্ধেবেলায় যে বইটা পড়ছিলাম সেটাই পড়ি। বইটি নিচের বিলিয়ার্ড রুমে ফেলে এসেছিলাম। আমি বইটা আনতে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নামলে একটা বারান্দা। সেই বারান্দার এক প্রান্তে একটা ঘর। সেটা লাইব্রেরি আর আমাদের অস্ত্রাগার বলতে পারো। বারান্দায় পা দিতেই আমি দেখতে পেলাম লাইব্রেরি ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতরে আলো জ্বলছে। আমি তো রীতিমতো অবাক। এ কি কাণ্ড! আমার স্পষ্ট মনে আছে আমি লাইব্রেরির আলো নিভিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসেছিলাম। আমার মনে হলো নিশ্চয়ই তাহলে চোর এসেছে। আমাদের হ্যাডেলস্টনের বাড়ির দেওয়ালে সাজাবার জন্য অনেক পুরনো পুরনো তরোয়াল, ছোড়াছুরি এসব টাঙানো আছে। আমি দেওয়াল থেকে একটা ভারী কুড়ুল পেরে নিলাম। তারপর আমার হাতের মোমবাতিটা সেইখানে নামিয়ে রেখে পা টিপে টিপে লাইব্রেরি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম লাইব্রেরির মধ্যে ব্র্যান্টন সেজে গুজে সে একটা আরাম কেদারায় বসে রয়েছে। তার 2 হাঁটুর ওপর একটা কাগজ ছড়ানো। দূর থেকে দেখে মনে হলো কোনো ম্যাপ ট্যাপ হবে। ম্যাপটার দিকে তাকিয়ে ব্র্যান্টন গভীরভাবে চিন্তা করছিল। টেবিলের এক কোণে একটা ছোট মোমবাতি জ্বলছিল। সেই মোমবাতির ক্ষীণ আলোয় দেখলাম ব্র্যান্টন বাইরে যাবার পোশাক পরে আছে। হঠাৎ সে উঠে পড়ল। তারপর একটা আলমারির কাছে উঠে গিয়ে আলমারির তালা খুলে সেখান থেকে একটা কাগজ বের করে নিল। তারপর চেয়ারে বসে টেবিলের ওপর কাগজটা বেশ ভালো করে বিছিয়ে সেটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ব্র্যান্টন আমাদের পারিবারিক কাগজপত্র এভাবে দেখছে দেখে আমার প্রচন্ড রাগ হলো।
আমি দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লাম। ব্র্যান্টন চোখ তুলে তাকাতেই দেখল আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। সে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। ভয়ে তার মুখটা সাদা হয়ে গিয়েছিল। তার হাতে যে ম্যাপের মতো দেখতে কাগজটা ছিল সে চট করে জামার মধ্যে পুরে নিল। আমি বললাম, তোমাকে আমরা এত বিশ্বাস করি আর তুমি কি না এইরকম নোংরা কাজ করলে? কালই তুমি আমার চাকরি ছেড়ে চলে যাবে। ব্র্যান্টন মাথা নিচু করে আমাকে অভিবাদন করে ঘর থেকে বেরিয়ে গেল। দেখে মনে হলো সে একদম ভেঙে পড়েছে। টেবিলের ওপর মোমবাতিটা তখন জ্বলছিল। সেই আলোতে ব্র্যান্টন আলমারি থেকে যে কাগজটা বের করেছিল সেটা দেখলাম। কাগজটা দামি বা গোপনীয় কিছু নয়, একটা কাগজে কিছু প্রশ্ন আর তার উত্তর লেখা। আমাদের বংশে একটা অনুষ্ঠান চালু আছে, সেটাকে মাসগ্রেভ অনুষ্ঠান বলে। এই অনুষ্ঠান একদম আমাদের পারিবারিক অনুষ্ঠান। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের বংশে চলে আসছে। প্রত্যেক মাসগ্রেভকে একটা বয়সের পর এই আচার পালন করতেই হয়। এই ব্যাপারে আমাদের বংশের লোকেদের ছাড়া প্রাচীন ইতিহাস বা পুরাতত্ত্বে যাদের উৎসাহ আছে তাদের হয়তো কিছু কৌতূহল হলেও হতে পারে, কিন্তু এটার থেকে কারো কিছু লাভ হবে বলে তো আমার মনে হয় না। আমি রেজিনাল্ডকে বললাম, আচ্ছা কাগজটার কথায় আমি পরে আসবো। একটু ইতস্তত ভাবেই রেজিনাল্ড বলল, বেশ, তুমি যা বলছো তাই হবে। যাই হোক, আমি আলমারিটা চাবি দিয়ে দিলাম। ব্র্যান্টন চাবিটা টেবিলে রেখে গিয়েছিল। ঘর থেকে বেরিয়ে আসছি এমন সময় দেখলাম ব্র্যান্টন দরজার কাছে দাঁড়িয়ে আছে। ধরা ধরা গলায় সে বলল, স্যার, আমি অপমান সহ্য করতে পারবো না। জীবনে আমি সব সময় নিজের আত্মমর্যাদা বাঁচিয়ে চলেছি। এই বয়সে যদি মান খোয়াতে হয় তো আমি মরে যাব। আমার মৃত্যুর জন্য হয়তো আপনিই দায়ী হবেন। আজ যে কাণ্ড ঘটে গেল, তারপর আপনি যদি আমাকে আর রাখতে না পারেন তবে ভগবানের দিব্যি আমাকে 1 মাস সময় দিন। 1 মাস পরে আমি চাকরি ছেড়ে চলে যাব। লোকে জানবে আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। এখানে আমাকে অনেকেই চেনে। তারা যেন জানতে না পারে যে বদনাম মাথায় করে চাকরি থেকে বরখাস্ত হয়ে আমাকে চলে যেতে হচ্ছে। আমি বললাম, দেখো তুমি যা করেছো এরপর তোমার জন্য এত দরদ আমার নেই। তুমি খুব অন্যায় কাজ করেছো। যাক, যেহেতু তুমি অনেকদিন আমাদের বাড়িতে কাজ করছো, আমি তোমাকে 5 জনের সামনে অপমান করতে চাই না। 1 মাস সময় আমি তোমাকে দিতে পারি না, বড় জোর 1 সপ্তাহ দিতে পারি। এর মধ্যে তুমি যা ইচ্ছে তাই বলে চাকরি ছেড়ে দিতে পারো। ব্র্যান্টন খুব কাতর ভাবেই বলল, "উম, মাত্র 1 সপ্তাহ? না না, আমাকে অন্তত 15টা দিন সময় দিন। না, 1 সপ্তাহের বেশি একটি দিনও নয়। জানবে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি।" আর কোনো কথা না বলে ব্র্যান্টন ঘর থেকে বেরিয়ে গেল। দেখলাম সে খুব ভেঙে পড়েছে। আমিও আলো নিভিয়ে দিয়ে চলে এলাম। রেজিনাল্ড একটু থেমে আবার বলে চলল, এরপর তো 2 দিন কেটে গেল। আমিও আর সেই রাত্রিরের কথা তুলিনি। ব্র্যান্টন রোজ সকালে আমার কাছে এসে সেদিন কি কি কাজ করতে হবে জেনে যেত। 3 দিনের দিন সে সকালবেলা আমার কাছে এলো না দেখে আশ্চর্য হলাম। সকালবেলা জল খাবারের পালা চুকিয়ে খাবার ঘর থেকে বেরিয়েছি, এমন সময় র্যাচেল হাওয়েলের সঙ্গে দেখা। হোমস, তোমাকে বোধহয় আগে বলেছি যে র্যাচেলের খুব অসুখ করেছিল। ওকে দেখে আমার মনে হলো ওর বোধহয় আবার শরীর খারাপ হয়েছে। আমি বললুম, দেখো র্যাচেল, তোমার আরো কিছুদিন বিশ্রাম নিয়ে শরীরটাকে ঠিক করে নেওয়া দরকার। শরীরে বল পেলে আবার কাজ করো। আমার কথা শুনে র্যাচেল এমন ভাবে আমার দিকে তাকালো যে আমার মনে হলো ওর বোধহয় মাথার গোলমাল হয়ে গেছে। ও বলল, না, আমার শরীর ঠিক আছে। ঠিক আছে, ডাক্তারবাবু কি বলেন শোনা যাক। তুমি এখন কাজ বন্ধ করে ঘরে গিয়ে বসো। আর ভালো কথা, ব্র্যান্টনকে বলে যাও যে সে যেন এক্ষুনি একবার আমার সঙ্গে দেখা করে। নায়েব মশাই তো চলে গেছেন। চলে গেছেন? কোথায় গেছেন? তিনি চলে গেছেন,
তাকে কেউ দেখেনি? উনি ওনার ঘরে নেই? হ্যাঁ, হ্যাঁ, তিনি চলে গেছেন, চলে গেছেন। এই বলতে বলতে দেওয়ালে ঠেস দিয়ে পাগলের মতো হাসতে লাগলো র্যাচেল। ওর ব্যাপার স্যাপার দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি লোকজনদের ডেকে পাঠালাম। র্যাচেলকে তো জোর করে তার ঘরে নিয়ে যাওয়া হলো। ও আর তখন হাসছিল না, কাঁদছিল। আমি ব্র্যান্টনের খোঁজে গেলাম। সত্যি ব্র্যান্টন কোথাও নেই। তার ঘরের বিছানা দেখে মনে হলো যে বিছানায় সে কাল শোয়নি। তাকে রাত্রির বেলায় কেউ ঘর থেকে বেরোতেও দেখেনি। একতলার দরজা জানলা সব বন্ধ ছিল। কি করে যে ব্র্যান্টন বাড়ি থেকে উধাও হয়ে গেল সেটাও বোঝা গেল না। তার জামা কাপড়, টাকা পয়সা, ঘড়ি টড়ি সবই তো তার ঘরেই রয়েছে। শুধুমাত্র যে কালো পোশাকটা সে বেশিরভাগ সময় পরতো সেটা নেই। তার জুতো জোড়াও রয়েছে, কিন্তু চটি জোড়া নেই। রাত্রিরের অন্ধকারে ব্র্যান্টন তাহলে গেল কোথায়? আর হলোই বা তার কি? আমরা তো সারা বাড়িটা নিচের তলার ভাড়ার ঘর থেকে ছাদের চিলে কোঠা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ব্র্যান্টনের টিকির হদিশও পেলাম না। আমাদের বাড়িটা আগেই বলেছি খুব পুরনো, বলতে পারো একটা গোলক ধাঁধার মতো। মূল বাড়িটা এখন আর আমরা কেউ থাকি না। সেই দিকের ঘরগুলো এমনি পড়ে আছে। আমরা সেই পুরনো বাড়ির অবশ্য যে ঘরগুলো আছে সেগুলো খুঁজে দেখলাম, কিন্তু ব্র্যান্টনের চিহ্ন মাত্র পেলাম না। ব্র্যান্টনের ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না। আমি বিশ্বাস করতে পারছিলাম না কেন ব্র্যান্টন নিজের জিনিসপত্র ফেলে রেখে এইভাবে কাউকে কিছু না জানিয়ে চলে গেল। আর তাছাড়া ও গেলই বা কোথায়? পুলিশকে খবর দিলাম, কোনো ফল হলো না। রাত্রির বেলা বৃষ্টি হয়েছিল। আমরা বাড়ির চারপাশে অনেক খুঁজলাম, কিন্তু কোনো সন্ধানই পেলাম না। এরই মধ্যে আরো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। দিন দুয়েক হলো র্যাচেলের খুব শরীর খারাপ হয়েছিল। কখনো জ্বরের ঘোরে ভুল বকছিল, বা কখনো পাগলের মতো কাণ্ড করছিল। ওর জন্য একজন নার্স ঠিক করে দিয়েছিলাম। ব্র্যান্টন উধাও হবার ঠিক 3 দিনের পরে এক রাত্রিরে র্যাচেল একটু সুস্থ বোধ করছিল। তাই ওর কাছে যে নার্সটি ছিল সে আরাম কেদারায় বসে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় ঘুম ভেঙে উঠে নার্স দেখলো ঘরের জানলা খোলা, বিছানা খালি, আর র্যাচেল নেই। নার্স তক্ষুনি ছুটে গিয়ে আমাকে খবর দেয়। আমি দুজন আর্দালিকে নিয়ে সঙ্গে সঙ্গে খোঁজ করতে বেরিয়ে গেলাম। র্যাচেল যে কোন দিকে গেছে তা স্পষ্টই বুঝতে পারলাম। ওর ঘরের জানলার নিচ থেকে টানা ওর পায়ের ছাপ চলে গেছে মাঠ পেরিয়ে একটা পুকুরের কাছ পর্যন্ত। তারপর আর সেখান থেকে কোনো পায়ের দাগ নেই। সেইখান থেকে একটা নুড়ি ফেলা রাস্তা বেরিয়েছে। পুকুরটা 8 ফুট গভীর। যখন দেখলাম যে র্যাচেলের পায়ের ছাপ পুকুর ধার পর্যন্ত এসে থেমে গেছে, তখন আমার মনের যে কি অবস্থা হলো তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যাই হোক, আমি তো লোক দিয়ে পুকুরে জাল ফেললাম। র্যাচেলের দেহ বা কোনো কিছুই পাওয়া গেল না। জালে উঠে এলো একটা কাপড়ের থলি। থলির ভেতরে পাওয়া গেল বহুকালের পুরনো মরচে ধরা রং চটা একতাল ধাতু আর কতগুলো ঘষা পাথরের নুড়ি বা কাঁচের গুলি। পুকুরটা তোলপাড় করেও আমরা আর কিচ্ছু পাইনি। তারপর কাল সারাদিন ধরে আমরা সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু র্যাচেল বা ব্র্যান্টন কাউকেই পাওয়া যায়নি। পুলিশও খুঁজছে বটে, তবে বিশেষ কিছু করতে পারিনি। সেজন্যই আমি তোমার কাছে ছুটে এসেছি হোমস। তুমি আমাদের শেষ ভরসা। ওয়াটসন, তুমি নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে কি অধীর আগ্রহে আমি রেজিনাল্ডের কথাগুলো শুনছিলাম। ঘটনাগুলো সত্যি খুব অদ্ভুত, খাপছাড়া ঘটনা। আমি চেষ্টা করতে লাগলাম এই এলোমেলো খাপছাড়া ঘটনাগুলোকে সাজিয়ে নিতে। এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? থাকলে সেটা কি? নায়েব চলে গেছে, কাজের একটা মেয়ে অদৃশ্য হয়েছে। সেই মেয়েটির সঙ্গে নায়েবের বিয়ের কথা হয়েছিল। যে কোনো কারণেই হোক সে বিয়ে ভেঙে যায়। মেয়েটির দেশ ওয়েলসে।
এরা খুব জেদি আর রাগী হয়। নায়েব গা ঢাকা দেওয়ার পর ওই মেয়েটি খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। মেয়েটি একটি থলিতে পুরে অদ্ভুত কিছু বস্তু পুকুরে ফেলে দিয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে সমস্যার সমাধান করতে হবে। এই জটিল রহস্যের উদ্ঘাটনের সূত্র কোনটা, আর কোন পথে এগোলে ফল পাবো। আমি মাসগ্রেভকে বললাম, যে কাগজটা ব্র্যান্টন লুকিয়ে লুকিয়ে দেখছিল সেই কাগজটা আমার চাই। মাসগ্রেভ বলল, আমাদের এই যে পারিবারিক আচার, এটার কোনো মানে আছে বলে আমার তো মনে হয় না। পাগলামি বলতে পারো, তবে অনেক দিনের কথা। যাই হোক, আমার কাছে একটা নকল আছে, এতে কতগুলো প্রশ্ন আর উত্তর লেখা আছে, তুমি দেখতে পারো। এই যে কাগজটা ওয়াটসন দেখছো, এটা মাসগ্রেভ আমাকে দিয়েছিল। মাসগ্রেভ বংশের প্রত্যেক সন্তানকে এই আচার পালন করতে হয়। আমি তোমাকে প্রশ্ন আর উত্তরগুলো পড়ে শোনাচ্ছি, শোনো। এটা কার ছিল? যে চলে গেছে তার। এটাকে পাবে? যে আসবে সে পাবে। সেটা কোন মাস? প্রথম থেকে শুরু করে ষষ্ঠ মাস। সূর্য তখন কোথায় ছিল? ওক গাছের মাথায়। ছায়া তখন কোথায় ছিল? এলম গাছের নিচে। কিভাবে যেতে হয়েছিল? উত্তর দিকে 10 আর 10, পূবে 5 আর 5, দক্ষিণে 2 আর 2, পশ্চিমে 1 আর 1, তারপর নিচে। এটার জন্যে আমরা কি দেব? আমাদের যা কিছু আছে সব। কেন আমরা এটা দেব? বিশ্বাসের মর্যাদা রাখবার জন্যে। মাসগ্রেভ বলল, মূল কাগজটায় কোনো তারিখ নেই, তবে লেখার ভঙ্গি আর বানান দেখে মনে হয় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি হবে। আর আমার মনে হয় এই রহস্যভেদ করার ব্যাপারে এই কাগজটা তোমার কোনো কাজেই লাগবে না। আমি বললাম, আর কিছু না হোক, এটা একটা রহস্য তো বটে। বোধহয় প্রথমটার চেয়ে বেশি ইন্টারেস্টিং। এমন হতে পারে যে এই রহস্যের সমাধান করতে পারলে দ্বিতীয় রহস্যটারও ফয়সালা হয়ে যাবে। রেজিনাল্ড, কিছু মনে করো না, তোমার পূর্বপুরুষদের চাইতে ব্র্যান্টন ঢের বেশি বুদ্ধিমান লোক। দেখো হোমস, তোমার কথাটা ঠিক ধরতে পারলাম না। আমার মনে হয় কাগজটার বিশেষ কোনো মূল্য নেই, কিন্তু আমার ধারণা এই কাগজটা বিশেষ মূল্যবান। আর তোমার নায়েব ব্র্যান্টনও সেটা বুঝতে পেরেছিল। তোমার হাতে সে রাতে ধরা পড়বার আগে সে নিশ্চয়ই এই কাগজটাই দেখছিল। খুবই সম্ভব। আমরা তো আর কাগজটাকে লুকিয়ে রাখিনি। তবে আমার মনে হচ্ছে শেষবারে ব্র্যান্টন কাগজটা মুখস্থ করছিল, আর ওর কাছে যে কাগজটা ছিল সেটা একটা ম্যাপ কিংবা নকশা। আসল লেখাটার সঙ্গে ওই ম্যাপ বা নকশাটা মিলিয়ে নিচ্ছিল। তাই হবে। তবে আমাদের বংশের এই অদ্ভুত আচারে ওর এত কৌতূহল কেন? আর এই উদ্ভট প্রশ্ন আর উত্তরেরই বা মানে কি? এই কাগজের লেখার মানে বোঝাটা মোটেই শক্ত নয়, আমি বললাম। এখনো কথা থাক। তোমার আপত্তি না থাকলে আমরা প্রথম যে ট্রেন পাবো সেটা ধরে সাসেক্স যাব। এর পরের যে কাজ সেটা ওখানে গিয়ে করতে হবে। এরপর ওয়াটসন আমরা ওদিন বিকেলে দুজনে হ্যারল্ডস্টনে পৌঁছে গেলাম। তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও ওই বিখ্যাত বাড়িটার কথা পড়েছো বা বাড়িটার ছবি দেখেছো। বাড়িটা দেখতে অক্ষরের মতো। লম্বা দিকটা নতুন, আর ছোট দিকটাই মূল বাড়ি। ওই অংশটা থেকে নতুন দিকটা আস্তে আস্তে গড়ে উঠেছে। মূল বাড়ির ঠিক মাঝখানে একটা ছোট দরজা। দরজার ওপরের খিলানে 1607 খোদাই করা। তবে বাড়ির কড়িবড়গা দেখে বিশেষজ্ঞরা বলেন যে বাড়িটা 1607 সালে ঢের আগেই তৈরি হয়েছিল। পুরনো বাড়িটার দেওয়ালগুলোতে খুব পুরু আর জানলাগুলো ভীষণ ছোট ছোট। সেই জন্যই বোধহয় গত শতাব্দীতে এই নতুন বাড়িটা করা হয়েছিল। এখন পুরনো বাড়িটা গুদাম হিসেবে ব্যবহার করা হয়। বাড়িটার চারদিকে সুন্দর বাগান, তাতে দামি দামি গাছ। বাড়িটার থেকে আন্দাজ 200 গজ দূরে রাস্তার ধারে একটা পুকুর। পুকুরের কথা তো আগেই বলেছি তোমাকে। ওয়াটসন, আমি গোড়াতেই একটা কথা বুঝেছিলাম, সেটা হলো রেজিনাল্ড যদিও 3টে সমস্যার কথা বলেছে, আসলে সমস্যা একটাই।
আর মাসগ্রেভদের পারিবারিক যে আচার তার মানেটা যদি বুঝতে পারি তাহলে ব্র্যান্ডন আর র্যাচেলের উধাও হওয়ার ব্যাপারটাও পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথমে মাসগ্রেভদের ওই ব্যাপারটা বোঝবার চেষ্টা করতে লাগলাম। কেন ব্র্যান্ডন এই উদ্ভট প্রশ্ন আর উত্তর লেখার কাগজটা সম্পর্কে এত কৌতূহলী হয়ে পড়েছিল। নিশ্চয়ই সে এর মধ্যে এমন একটা মানে খুঁজে পেয়েছিল যেটা রেজিনাল্ডের বাপ ঠাকুরদাও ধরতে পারেনি। ব্র্যান্ডন নিশ্চয়ই জানতো যে এই কাগজটা থেকে তার বেশ কিছু লাভ হবে, কিন্তু এই কথাগুলোর মানেটাই বা কি? আর মানে বুঝে ব্র্যান্টনেরই লাভ বা কি হলো? রেজিনাল্ডের কাগজটা পড়ে আমি আর একটা জিনিসও বুঝতে পেরেছিলাম। সেটা হলো কাগজে যে হিসেবটা দেওয়া আছে সেটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার ম্যাপ। আর সেই জায়গাটা খুঁজে বের করতে পারলে যে কথাগুলো মাসগ্রেভরা এমন ভাবে গোপন করে রেখেছে সেটা বোঝা আমার পক্ষে মোটেই কষ্টকর হবে না। দুটো নিশানা ওই লেখাটাতেই দেওয়া আছে। একটা নিশানা হলো ওক গাছ আর একটা এলম গাছ। ওক গাছটাকে নিয়ে কোনো সমস্যাই হলো না। বাড়ির ঠিক সামনে রাস্তার বাঁ দিকে একটা বিরাট ওক গাছ। ওই জায়গাটায় আরো ওক গাছ আছে, তবে এটার তুলনায় সেগুলো যেন নেহাতি চারা গাছ। অত বড় প্রকাণ্ড ওক গাছ আমি আগে কখনো দেখিনি। গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় আমি রেজিনাল্ডকে বললাম, তোমাদের ওই কাগজটা যখন লেখা হয় তখন ওই ওক গাছটা ওখানেই ছিল? রেজিনাল্ড বলল, যতদূর জানি ওটা নরম্যান কনকোয়েস্টেরও সময় ছিল। গাছটার গুঁড়ির বের কত জানো? 23 ফুট। রেজিনাল্ডের কথায় আমার একটা নিশানা স্থির হয়ে গেল। আমি বললাম, কাছাকাছি কোথাও একটা প্রাচীন এলম গাছ আছে? ওই যে ওইদিকে দেখছো, ওখানে একটা খুব বড় এলম ছিল, কিন্তু বছর 10 আগে বাজ পড়ে গাছটা মারা যায়। তারপর গাছটার গুঁড়ি থেকে কেটে ফেলা হয়। গাছটা কোথায় ছিল তুমি দেখাতে পারো? হ্যাঁ, খুব পারি। এখানে আর কোনো এলম গাছ নেই? না, বুড়ো এলম গাছ আর নেই, তবে এর অনেক ছোট গাছ আছে। এলম গাছটা যেখানে ছিল সেখানটা একবার দেখা দরকার। আমরা গাড়ি করে যাচ্ছিলাম। রেজিনাল্ড বাড়ির কাছে গাড়ি না থামিয়ে বাগানের একটা পাশে গাড়ি দাঁড় করালো। সেখানে খানিকটা জায়গা জুড়ে পুড়ে যাবার মতো কালো একটা দাগ। এই জায়গাটা বাড়ি আর সেই বিরাট ওক গাছটার মাঝামাঝি। আমি খুশি হলাম। তদন্ত বেশ ভালোভাবেই এগোচ্ছে। রেজিনাল্ডকে বললাম, আচ্ছা, গাছটা কত উঁচু ছিল সেটা বোধহয় জানা যাবে না? হ্যাঁ, এক্ষুনি বলতে পারি। গাছটা 64 ফিট লম্বা ছিল। আমি সত্যিই খুব অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম রেজিনাল্ডকে, তুমি কি করে জানলে? আমার মাস্টার মশাই আমাকে যখনই ট্রিগনোমেট্রি শেখাতেন তখন তিনি সবসময় উচ্চতা মানে কত জিনিস কত উঁচু এবং সেটা কি করে মাপতে হয় তা শেখাতেন। আমি তাই খুব অল্প বয়সে এই অঞ্চলের যত গাছ আছে সেগুলো কত উঁচু তা কষে বের করেছিলাম। আমাদের বাড়িটাও কতখানি উঁচু তাও অঙ্ক কষে বের করেছিলাম। রেজিনাল্ডের কথায় মনে হলো যে আমার ভাগ্য ভালো। যত তাড়াতাড়ি দরকারি সূত্র পাবো মনে করেছিলাম তার চাইতে ঢের তাড়াতাড়ি অনেক বেশি সূত্র পেয়ে গেলাম। আচ্ছা রেজিনাল্ড, তোমাদের নায়েব ব্র্যান্ডন কি কখনো এরকম প্রশ্ন তোমাকে করেছিল? আমার কথা শুনে রেজিনাল্ড খুব আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো। তারপর বলল, তুমি জানতে চাইলে বলে কথাটা মনে পড়লো। মাস কয়েক আগে ব্র্যান্টন এলম গাছটা কত উঁচু তা জানতে চেয়েছিল। তার সঙ্গে আস্তাবলের সহিসের মধ্যে এ ব্যাপারে জোর তর্ক হয়েছিল। একটু থেমে শার্লক আবার শুরু করলো, আচ্ছা ওয়াটসন, কথাটা শুনে আমি খুব খুশি হলাম। বুঝলাম আমি ঠিক পথেই চলেছি। আমি আকাশের দিকে তাকালাম। সূর্য হেলে পড়েছে। মনে মনে হিসেব করে দেখলাম আর এই ঘন্টাখানেকের মধ্যেই সূর্য গাছটার সবচেয়ে উঁচু ডালটার উপরে চলে আসবে। তখনই মাসগ্রেভদের আচারে একটা শর্ত পূরণ হবে। আর এলম গাছের ছায়া নিশ্চয়ই উল্টো দিকের সীমানা বোঝাচ্ছে না, না হলে এলম গাছের গুঁড়িটাকে নিশানা হিসেবে নেওয়া হতো। এখন দেখতে হবে সূর্য যখন ওক গাছের ওপরে থাকে তখন এলম গাছের ছায়া কোথায় পড়ে।
হোমস, আমি বললাম, এ কাজটা তো সোজা নয়। গাছটাই যখন নেই তখন তার ছায়া কোথায় পড়বে সেটা জানা যাবে কি করে? ব্র্যান্ডন যখন সেটা বের করতে পেরেছিল তখন আমি সেটা বের করতে নিশ্চয়ই পারবো, এ বিশ্বাস আমার ছিল। আর তাছাড়া কাজটা তো কিছু শক্ত নয়। রেজিনাল্ডের সঙ্গে ওদের বাড়িতে পৌঁছে ওর বসবার ঘরে বসে আমি প্রথমেই একটা কাঠের টুকরো জোগাড় করে সেটাকে ছুলে এই গোঁজটা তৈরি করলাম। তারপর গোঁজটার সঙ্গে এই লম্বা সুতোটা বাঁধলাম। শেষকালে এই সুতোটায় ঠিক ১ গজ অন্তর অন্তর একটা করে গিঁট দিতে লাগলাম। রেজিনাল্ড একটা ছিপ নিয়ে এলো, সেটা ৬ ফুট লম্বা। ছিপ টিপ নিয়ে আমি আর রেজিনাল্ড এলম গাছের গুড়িটার কাছে গেলাম। সূর্য তখন ওক গাছের মাথায়। আমি ছিপের একটা দিক দড়ি দিয়ে বেঁধে খাড়া দাঁড় করিয়ে দিলাম। ছায়া কোন দিকে পড়ছে দেখলাম, তারপর ছায়া দৈর্ঘ্য মাপলাম ৯ ফুট। এর পরের হিসাবটা সোজা। ৬ ফুট লম্বা ছিপের ছায়া যদি ৯ ফুট লম্বা হয়, তবে ৬৪ ফুট লম্বা গাছের ছায়া হবে ৯৬ ফুট। আর ছিপের ছায়া যেদিকে পড়ছে গাছের ছায়াও সেদিকেই পড়বে। আমি গুড়ির কাছ থেকে যেদিকে ছায়া পড়েছে সেদিকে ৯৬ ফুট মেপে নিলাম। প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়লাম। সেইখানেই জমিতে একটা কাঠের গোঁজ পুঁতে দিলাম। ওয়াটসন, যখন দেখলাম যে জায়গায় আমি গোঁজ পুঁতেছি তার ঠিক ২ ইঞ্চি পরিমাণ দূরে একটা ছোট্ট মতন গর্ত, তখন আমার মনের অবস্থা যে কি তা নিশ্চয় তুমি বুঝতে পারছো। বুঝলাম এই গর্তটা ব্র্যান্ডন ছায়ার দৈর্ঘ্য মাপতে গিয়ে করেছে। আর এটাও বুঝলাম যে আমি ঠিক পথেই এগোচ্ছি। এই জায়গা থেকে আমি পা গুনে গুনে এগোতে লাগলাম। প্রথমে পকেট থেকে কম্পাস বের করে ৪টে দিক ঠিক করে নিলাম। তারপর ১০ ১০ করে ২০ পা হাঁটলাম। যেখানে পৌঁছালাম সেটা মূল বাড়ির দেওয়ালের সমান্তরাল একটা জায়গা। সেখানে একটা গোঁজ পুঁতে দিলাম। তারপর পূব দিকে ৫ পা করে এবং দক্ষিণ দিকে ২ পা করে গেলাম। পুরনো বাড়ির দরজাটার কাছে পৌঁছে গেলাম। পশ্চিম দিকে ২ পা যেতে হবে, তার মানে পাথর বাঁধানো সড়কে ২ পা যেতে হবে। এই কাগজে ওই জায়গার কথাই লেখা আছে। ওয়াটসন, আমি জীবনে এত হতাশ কখনো হইনি। একবার মনে হলো যে আমি বোধহয় হিসেবে কোনো ভুল করে ফেলেছি। সেই জায়গাটা পড়ন্ত সূর্যের আলোয় ভেসে যাচ্ছিল। আমি দেখলাম এই বছরের পর বছর মানুষের পায়ে পায়ে ক্ষয়ে যাওয়া ছাই ছাই রঙের পাথরগুলো সিমেন্ট দিয়ে জমাট করে বসানো। পাথরগুলো ক্ষয়ে গেছে কিন্তু আলগা হয়নি। এই পাথরগুলোর ওপর কেউ কোনো কারচুপি করেছে বলেও মনে হয় না। ব্র্যান্ডন এখানে কিছু খোঁড়াখুড়ি করেনি। আমি সারা জায়গাটা ঠুকে ঠুকে দেখলাম, বেজায় শক্ত। কোথাও কোনো ফুটো ফাটা আছে বলেও মনে হয় না। রেজিনাল্ড এতক্ষণ একটি কথাও বলেনি, সব চুপচাপ দেখে যাচ্ছিল। হঠাৎ সে পকেট থেকে কাগজটা বের করলো। তারপর যে হিসেব করেছি সেটা মিলিয়ে দেখতে লাগলো। রেজিনাল্ড চিৎকার করে উঠল, আর নিচে? হোমস, তুমি আর নিচে কথাটা বাদ দিয়ে গেছো। আমি ভেবেছিলাম যে আমাদের বোধহয় খুঁড়তে হবে। তখন বুঝলাম ভুল ভেবেছিলাম। এর নিচে কি কোনো চোরা কুঠুরি আছে, রেজিনাল্ড? হ্যাঁ, খুব পুরনো একটা ঘর আছে। বাড়িটা যখন হয়েছিল ঘরটা তখনই করানো হয়েছে বলে আমি শুনেছি। এর ঠিক তলায় ঘরটা আছে। দরজা দিয়ে যেতে হবে। আমরা একটা ঘোরানো পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। দরজার কাছে একটা কাঠের পিপের ওপর একটা লণ্ঠন বসানো ছিল। রেজিনাল্ড পকেট থেকে দেশলাই বের করে লণ্ঠনটা জ্বালিয়ে নিল। বুঝতে পারলাম যে ঠিক জায়গায় এসে গেছি। আর আমরাই যে শেষ পর্যন্ত ঠিক জায়গায় এসেছি তাই নয়, আমরা আসবার অল্প কিছুদিন আগেই কেউ বা কারা এখানে এসেছিল। ঘরটা আস্ত একটা কাঠের গুদাম। ঘর ভর্তি ডাঁই করা বিভিন্ন আকারের চেলা কাঠ। তবে ঘরে পা দিতেই প্রথমে যেটা আমার নজরে পড়ল সেটা হলো ঘরের মাঝখানে কাঠ টাট সরিয়ে বেশ পরিষ্কার করা হয়েছে। এই জায়গায় পাথরের মেঝে একটা লোহার আংটা লাগানো। মরচে ধরা আংটাটা ঠিক মাঝখানে আটকানো।
আংটার সঙ্গে একটা বেশ পুরু ডোরা কাটা মাফলার জড়ানো। আরে আরে, রেজিনাল্ড চিৎকার করে বলল, এটা যে ব্র্যান্টনের মাফলার বলে মনে হচ্ছে। এইরকম একটা মাফলার ওকে গলায় জড়াতে দেখেছি। শয়তানটা এখানে কি করছিল? আমার কথায় রেজিনাল্ড দুজন পুলিশকে ডেকে আনলো। পুলিশ যখন এসে হাজির হলো, তখন আমি ওই মাফলারটা টেনে পাথরটা সরাবার চেষ্টা করলাম। অনেক চেষ্টা করে সামান্য একটু নড়াতে পারলাম মাত্র। তারপর একজন পুলিশের সাহায্য নিয়ে পাথরটা সরালাম। তলায় একটা অন্ধকার গর্ত। আমরা গর্তের পাশে বসে নিচে কি আছে দেখতে চেষ্টা করলাম। রেজিনাল্ড তার লণ্ঠনটা গর্তের ভেতর দিয়ে ঝুলিয়ে দিল। একটা 4 ফুট সাইজের ঘর। ঘরটা প্রায় 7 ফুট উঁচু। লণ্ঠনের আলোয় আমরা সবই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ঘরের একপাশে একটা কাঠের বাক্স। বাক্সটার গায়ে পেতলের চাকতি লাগানো। বাক্সের ডালাটা খোলা। ডালায় একটা পুরনো ধরনের চাবি লাগানো। বাক্সটার চারপাশে পুরো ধুলো। বাক্সটার ভেতরে বাইরে ঘুণ ধরে গেছে। বাক্সর মধ্যে রয়েছে ধাতু দিয়ে তৈরি গোল গোল চাকতি। ওপর থেকে আমার মনে হলো সেগুলো টাকা হওয়াই সম্ভব। বাক্সটায় এছাড়া আর কিছু নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাক্সটার দিকে আমাদের নজর ছিল না। খোলা বাক্সটার সামনে বসে থাকা মানুষটার দিকে আমরা এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। লোকটি উবু হয়ে সামনের দিকে ঝুঁকে তার হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়ে বসেছিল। এইভাবে বসে থাকার দরুন তার শরীরের সব রক্ত মুখে উঠে এসেছিল, আর তার ফলে তার মুখের চেহারা এমন কদাকার হয়ে গিয়েছিল যে তাকে চেনাই যাচ্ছিল না। যাই হোক, মৃতদেহ যখন ওপরে তোলা হলো, তখন জামা কাপড়, উচ্চতা আর চুলের রং দেখে রেজিনাল্ড ব্র্যান্টনকে চিনতে পারল। ব্র্যান্টন রহস্যের একটা সমাধান হলো, কিন্তু আর একটা নতুন সমস্যা দেখা দিল। ব্র্যান্টনের এমন দশা হলো কিভাবে? ব্র্যান্টন মারা গেছে তো বেশ কয়েকদিন আগে, কিন্তু সে মারা পড়লো কিভাবে? তার শরীরে তো কোনো আঘাতের দাগ নেই। ওয়াটসন, সত্যি কথা বলতে কি, এই রহস্য সমাধানে আমি খুব যে একটা সফল হতে পেরেছি তা নয়। আমি মনে করেছিলাম মাসগ্রেভদের ওই কাগজে যে জায়গার কথা লেখা আছে সেখানে পৌঁছতে পারলেই ওই কাগজের সমস্যাও সমাধান করতে পারবো। জায়গাটা তো বের করতে পারলাম, কিন্তু সমস্যার সমাধান হলো কই? ব্র্যান্টনের হদিশ পাওয়া গেল বটে, কিন্তু ব্র্যান্টন কি করে মারা গেল তা জানতে পারলাম না। ব্র্যান্টনের এই পরিণামের সঙ্গে র্যাচেলের পালানোর সম্পর্কটাই বা কি? আমি একটা পিপের ওপরে বসে বসে ভাবতে লাগলাম। ওয়াটসন, তুমি তো আমার কাজের ধারা জানো। আমি নিজেকে ব্র্যান্টনের জায়গায় কল্পনা করলাম। ভাবতে চেষ্টা করলাম আমি হলে কি করতাম। কাজটা এমনিতে সহজ নয়, তবে এক্ষেত্রে কাজটা সোজা হয়ে গিয়েছিল, কেননা ব্র্যান্টন অত্যন্ত বুদ্ধিমান লোক। ব্র্যান্টন বুঝতে পেরেছিল যে জিনিসটা খুবই দামি। সে জায়গাটাও খুঁজে পেয়েছিল। পাথরটা যেরকম ভারী তাতে সেটা একলা তার পক্ষে সরানো অসম্ভব। তখন সে কি করলো? বাইরে থেকে অত রাতে কাউকে ডেকে আনা তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। তার চেয়ে বড় কথা, চট করে বাইরের কোনো লোককে এরকম ব্যাপারে বিশ্বাস করাও শক্ত। তাছাড়া অত রাতে দরজা খুলে কাউকে ঢোকালে ধরা পড়ে যাবার ভয় আছে। সব দিক থেকে সুবিধের হয় যদি সে বাড়ির ভেতরের কোনো লোকের সাহায্য পায়। কে সেই লোক? র্যাচেলের সঙ্গে তার বিয়ের কথা হয়েছিল। আমার মনে হলো ব্র্যান্টন র্যাচেলকে ডেকে এনেছিল। ওরা দুজনেই পাথরটা সরায়। আমার ধারণা আমি এতক্ষণ ধরে যা যা কল্পনা করেছি বাস্তবে তাই ঘটেছে। তবে পাথরটা বেজায় ভারী। আমি আর সাসেক্সের এক পুলিশ দুজনে মিলে সেটা সরাতে গিয়ে হিমশিম খেয়ে গেছি। সুতরাং একজন পুরুষ আর একজন স্ত্রীলোকের পক্ষে এই পাথরটা সরানো সহজ কথা নয়। তাহলে ওরা কি করলো? আমি হলে ওই অবস্থায় কি করতাম? আমি উঠে পড়ে ঘরে ছড়ানো চেলা কাঠগুলো পরীক্ষা করে দেখতে লাগলাম। যা খুঁজছিলাম পেয়ে গেলাম। কতগুলো থেঁতলে যাওয়া কাঠ পেলাম। মনে হলো কাঠগুলোর ওপরে খুব ভারী কোনো জিনিস চাপিয়ে রাখা হয়েছিল। বুঝলাম ওরা পাথরটা একটু করে তুলেছে আর কাঠের গোঁজ দিয়েছে। এইভাবে গোঁজ দিতে দিতে মোটামুটি এমন একটা ফাঁক হয়েছিল যেটার মধ্যে দিয়ে একজন গলে যেতে পারে। এ পর্যন্ত আমার যুক্তিতে কোনো ফাঁক নেই।
কিন্তু এরপর সেদিন মাঝরাতে কি হয়েছিল? কি ঘটে থাকতে পারে? ব্র্যান্টন ফাঁক দিয়ে নেমে যায়। র্যাচেল ওপরে দাঁড়িয়েছিল। ব্র্যান্টন বাক্স খুলে বাক্সের মধ্যে যা কিছু ছিল তা তুলে দেয়। কিন্তু তারপর তারপর কি হলো? পাথরটা কি কোনো কারণে আপনি বন্ধ হয়ে যায়? তারপর কি হলো? গোঁজগুলো কি নড়ে গিয়েছিল? নাকি র্যাচেল ইচ্ছে করে পাথরটা ফেলে দেয়, ব্র্যান্টন তাকে কথা দিয়ে কথা রাখেনি বলে? সেই অপমানের শোধ কি এইভাবে র্যাচেল নেয়? এই কারণেই কি তার পরের দিন র্যাচেল ওই রকম পাগলামি করেছিল? আচ্ছা, তা নয় হলো, কিন্তু বাক্সের মধ্যে কি ছিল? সেই জিনিসগুলো নিয়ে র্যাচেল শেষ পর্যন্ত কি করলো? নিশ্চয়ই প্রথম সুযোগে সে জিনিসগুলো পুকুরের জলে ফেলে দিয়েছিল। প্রায় 20 মিনিট আমি চুপচাপ বসেছিলাম। রেজিনাল্ড গর্তের মধ্যে লণ্ঠনের আলো ফেলতে ফেলতে বলল, ওগুলো সব প্রথম চার্লসের সময় টাকা। হোমস, আমরা আমাদের ওই আচার কবে থেকে শুরু হয়েছিল তার সময়টা ঠিক আন্দাজ করেছিলাম। রেজিনাল্ডের কথা শুনেই কাগজে লেখা প্রশ্নোত্তরের প্রথম দুটো প্রশ্ন আর উত্তর আমার মনে পড়ে গেল। আমি বললাম, প্রথম চার্লসের আরো কিছু জিনিস পাওয়া যেতে পারে। পুকুর থেকে যে থলিটা পেয়েছিলে সেটার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো একবার দেখবো। আমরা রেজিনাল্ডের পড়ার ঘরে ফিরে এলাম। রেজিনাল্ড থলিটা নিয়ে এসে জিনিসগুলো বের করলো। বুঝলাম কেন ও এই জিনিসগুলোর মূল্য বুঝতে পারিনি। ময়লা পড়ে জিনিসগুলো একদম কালো হয়ে গেছে। আমি একটা পাথরের নুড়ি তুলে আমার কোটের হাতায় ঘষলাম। খানিকটা ঘষতেই নুড়িটা ঝকঝক করে উঠল। ধাতুর তৈরি জিনিসটা দুটো চাকার মতো ছিল। এটাকে বাঁকিয়ে ফেলা হয়েছে। রেজিনাল্ডকে বললাম, দেখো, প্রথম চার্লসের মৃত্যুর পরেও রাজবংশের লোকেরা কিছুদিন ইংল্যান্ডেই ছিল। পরে তারা যখন পালিয়ে যায় তারা বেশ কিছু দামি জিনিসপত্র এদেশেই রেখে যায়। ভেবেছিল যখন ফিরে আসবে তখন এই জিনিসগুলো আবার ফিরে পাবে। রেজিনাল্ড বলল, আমাদের এক পূর্বপুরুষ স্যার রলফ মাসগ্রেভ দ্বিতীয় চার্লসের ডান হাত ছিলেন। তাই নাকি? এতক্ষণ যে ফাঁকটা ভরাতে পারছিলাম না, তোমার কথায় সেটা ভরে গেল। তোমাকে আমার অভিবাদন জানাচ্ছি। তুমি যে জিনিস পেয়েছো তা সত্যি অতি মূল্যবান। রেজিনাল্ড খুব অবাক হয়ে বলল, কি জিনিস? ইংল্যান্ডের রাজমুকুট। রাজমুকুট? হ্যাঁ, ভেবে দেখো এই কাগজে কি লেখা ছিল। এটা কার ছিল? তার, যে চলে গেছে, অর্থাৎ প্রথম চার্লসের হত্যার কথা। তারপরে লেখা আছে এটাকে পাবে যে পাবে, যে পরে আসবে। এখানে দ্বিতীয় চার্লসের কথা বলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় চার্লস যে ইংল্যান্ডে ফিরে আসবেন এবং রাজা হবেন তা তারা নিশ্চিতভাবে জানত। তাই এই বাঁকা চোরা জিনিসটাই যে স্টুয়ার্ট বংশের রাজাদের মাথায় শোভা পেত তাতে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা পুকুরে গেল কি করে? সমস্ত ব্যাপারটা আমি যেভাবে ভেবেছি রেজিনাল্ডকে খুলে বললাম। আমার বলা যখন শেষ হলো তখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। রেজিনাল্ড বলল, আর একটা কথা, আহ, আচ্ছা, দ্বিতীয় চার্লস যখন এলেন তখন মুকুটটা তাকে ফিরিয়ে দেওয়া হলো না কেন? এ প্রশ্নের সঠিক জবাব আমি দিতে পারবো না। তবে মনে হয় যে তোমার বংশের কোনো একজন বোধহয় হঠাৎ মারা যান, তাই ওই প্রশ্নের উত্তরের ঠিক মানেটা উনি বলে যেতে পারেননি। ওয়াটসন, এই হচ্ছে মাসগ্রেভদের বংশের অদ্ভুত আচরণের আসল কথা। মুকুটটা হার্ডলস্টোনে গেলে দেখতে পাবে। রেজিনাল্ড ওটা রেখে দিয়েছে। অবশ্য তার জন্য ওকে পয়সাও কম খরচ করতে হয়নি। আর ভালো কথা, র্যাচেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মনে হয় সে দেশ ছেড়ে পালিয়েছে। শুনছিলেন আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অফ মাসগ্রেভ রিচুয়াল অবলম্বনে মাসগ্রেভদের অনুষ্ঠান। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।